শিবরাম চক্রবর্তী কাষ্ঠকাশির চিকিৎসা গল্পটি ব্যঙ্গাত্মকভাবে কুসংস্কার, ঘরোয়া চিকিৎসা ও বাড়াবাড়ি উৎসাহে চিকিৎসা করতে গিয়ে কিভাবে হাস্যকর পরিস্থিতির জন্ম হতে পারে তা তুলে ধরেন। লেখকের স্বভাবসিদ্ধ কৌতুক, শব্দের খেলা ও দৈনন্দিন জীবনের ছেলেমানুষি নিয়ে লেখা এটি এক অনবদ্য রসগল্প, যা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। তাহলে শুরু করা যাক। বড়দির আদুরে খোকাকে একটি কথা বলার কারো জো নেই। বলেছ কি, খোকা তো বাড়ি মাথায় করেছে, বড়দি আবার পাড়া মাথায় করে। প্রতিবেশীদের প্রতি বেশি রাগ আমার নেই, তাই যতদূর সম্ভব বিবেচনা করে বড়দি আর খোকাকে না ঘেটেই আমি চলি। কালই মিউনিসিপ্যাল মার্কেট থেকে পছন্দ করে কিনে এনেছি। আজ সকালেই দেখি খোকা সেই দামি পাইনের ছড়িটা হস্তগত করে অম্লান বদনে চর্বণ করছে। খোকার এইভাবে ছড়িটি আত্মসাৎ করার প্রয়াস আমার একেবারেই ভালো লাগলো না। ইচ্ছে হলো ওকে বুঝিয়ে দিই ছড়ির আস্বাদ নয়, পিঠে। কিন্তু ভয়ানকভাবে আত্মসংবরণ করে ফেললাম। ভয়ে ভয়ে বড়দের দৃষ্টি আকর্ষণ করল। ইস, ছিঁড়েটা গেঁথে দিয়েছে। ছিঁড়েটা তো ঠোঁট নয়, পেটের মধ্যে গেঁজা দিয়েছে মনে হয়। দেখেছো খোকা কি করেছে? তা তোর পাকা ধান মই দিয়ে কি হবে? খোকা তো ছিঁড়বেই। আর পাইন কাঠ খাটে না, ঔষধে কাজ হয়। তা চিবুক, ক্ষতি নেই। কিন্তু যত রকমের কাঠ আছে তার মধ্যে পাইন কাঠ খাদ্য হিসেবে সবচেয়ে কম পুষ্টিকর, তা জানো কি? তাছাড়া এখন চারধারে যে রকম হুপিং কাশি হচ্ছে, তুমি কি জানো পাইন কাঠ খাটের দাম আর গুণ? যাও যাও, তোমাকে আর বাঁকা বোঝাতে হবে না। সেদিন আমি একটা বিজ্ঞাপনে পড়লাম, পাইন গাছের হাওয়া যক্ষা কাশি পর্যন্ত সারে। যার হাওয়ায় যক্ষা সেরে যায় তাতেই কিনা হুপিং কাশি হবে। পাগল! বেশ, আমার কথার চেয়ে বিজ্ঞাপনে যখন তোমার বেশি বিশ্বাস, তখন আজই আমি 1 ডজন ছড়ির অর্ডার দিচ্ছি। তুমি রোজ একটা করে খোকাকে খাওয়াও। আহার ওষুধ দুটোই হবে। বলে বিনা ছড়ি হাতেই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। জীবনটা বিড়ম্বনা বোধ হতে লাগলো। সারাদিন আর বাড়ি ফিরলাম না। YMCA থেকে সকালে লাঞ্চ সারলাম, তারপর সোজা কলেজে গেলাম। সেখান থেকে এক বন্ধুর বাড়ি বিকেলের জলযোগ পর্ব সেরে গেলাম খেলার মাঠে। মোহনবাগান ম্যাচ জেতায় যে ফুর্তিটা হলো, ক্লাবে গিয়ে 2 ঘন্টা ব্রিজ খেলায় হেরে গিয়ে সেটা নষ্ট করলাম। সেখান থেকে গেলাম সিনেমার 9:30টার শো। রাত 12টায় বাড়ি ফিরে সদর দরজা খোলাই পেলাম। হাঁটটা করতে হলো, হাঁপ ছেড়ে বাঁচলাম। জ্যাঠামশাই ভারী বদরাগী মানুষ, তার ঘুমের ব্যাঘাত হলে আর রক্ষা নেই। পা টিপে টিপে নিজের ঘরের অভিমুখে যাচ্ছি, বড়দি কোথাও ওত পেতেছিলেন জানি না। অকস্মাৎ এসে আক্রমণ করলেন। শিবুরে, খোকা বুঝি আর বাঁচে না। বড়দির অতর্কিত আক্রমণ, তারপরেই এই দারুণ সুসংবাদ। আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম। কেন কেন, কি হয়েছে? ছড়িটা কি গিলে ফেলেছে নাকি? না না, ছড়ির কিছু হয়নি, কিন্তু কাশছে বড্ড। ভয়ঙ্কর পিঙ্ক কাফ। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা নেত্রে বড়দের দিকে দৃষ্টিপাত করলাম। যাক, ছড়ির কোনো অঙ্গহানি হয়নি তো? বাঁচা গেছে। না, ছড়ির কিছু হয়নি, তবে সন্ধ্যা থেকে খোকা ভারী কাশছে, ভয়ানক কাশছে। হুপিং কাফ হয়েছে ওর, নিশ্চয় হুপিং কাফ। কি হবে ভাই? এতক্ষণে মুরব্বি চাল দেওয়ার সুযোগ এসেছে আমার। গভীরভাবে ঘাড় নেড়ে বললাম, তখনই তো বলেছিলাম সকালে, তা তুমি তো গ্রাহ্যই করলে না। তখন পাইনের হাওয়ায় কত কি উপকারিতার কথা আমাকে শুনিয়ে দিলে, এখন ঠেলা সামলাও। লক্ষ্মী দাদাটি, তোমাকে একবার ডাক্তার বাড়ি যেতে হবে এখনই। এই রাত্রে? অসম্ভব। ডাক্তার কি আর জেগে বসে আছে এখন? তার চেয়ে এক কাজ করো না বড়দি। কি কি? পাইনের হাওয়ায় যক্ষা সারে, আর হুপিং সারবে না। ছড়িটা দিয়ে খোকাকে কষে হাওয়া করো না কেন? না, তোমাকে যেতেই হবে ডাক্তারের কাছে, নইলে কিন্তু জ্যাঠামশাইকে জাগিয়ে দেব। এই ডাক ছাড়লাম, ছাড়ি? না না না, রক্ষে করো, দোহাই। যাচ্ছি যাচ্ছি ডাক্তারের কাছে। খোকার অবস্থা পর্যবেক্ষণ করলাম। হ্যাঁ, হুপিং কাফ, নিশ্চয়ই তাই। ছড়ি খেলে হুপিং কাফ হবে জানা কথা। কি কাশিটাই না কাশছে, নিজের নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছে না তাই।
নইলে এই কাশির ধ্বনি কানে গেলে জ্যাঠামশাই নিশ্চয়ই খেপে উঠতেন, কিংবা উঠে খেপতেন। গেলাম ডাক্তারের কাছে, ভাগ্যক্রমে দেখাও হলো। কাল সকালে তিনি খোকাকে দেখতে আসবেন। এখন 1 বোতল পেটেন্ট হুপিং কাফ কিওর দিলেন, ব্যবস্থাও বাদলে দিলেন। বড়দিকে বললাম, এই ওষুধটা 1 চামচ 3 ঘন্টা বাদ খাওয়াতে হবে। 3 ঘন্টা বাদ বাদ? ওতে কি হবে? অসুখটা কতখানি বেড়েছে দেখছো না? ঘন্টায় ঘন্টায় খাওয়ালো যদি বাঁচে খোকা। বেশ, তাই খাওয়াও। আমি এখন ঘুমোতে চললাম। ঘন্টাখানেক চোখ বুঝেছি কিনা সন্দেহ, বড়দির ধাক্কায় জেগে উঠলাম। কি ঘুমোচ্ছিস মোষের মতো? এদিকে খোকার যে নাড়ি ছাড়ে। তাই নাকি? যতটুকু নাড়ি জ্ঞান তাই ফলিয়েই বুঝলাম নাড়ি বেশ টনটন করছে। বড়দিকে সে কথা জানাতেই তিনি আগুন হয়ে উঠলেন। জ্যাঠামশায়ের ভয়ে চেঁচাতে পারলেন না, এই যা রক্ষা। জিজ্ঞাসা করলাম, ওষুধ খাইয়েছ? হ্যাঁ, 2 চামচ। 1 ঘন্টায় 2 চামচ? বেশ করেছ। শিবু, খোকার বুকে সেই পুলসিটা দিলে কেমন হয়? অ্যান্টিফুজিস্টিন, যেটা জ্যাঠামশায়ের নিউমোনিয়ার সময় দেয়া হয়েছিল। এখন তো 1 কোটা রয়ে গেছে, দেব সেটা? ডাক্তার তো পুলটিস দিতে বলেনি। ডাক্তার তো জানে, সেটা দিয়ে কিন্তু জ্যাঠামশায়ের খুব উপকার হয়েছিল। আমি নিজে দেখেছি। তুই স্টোভ জ্বাল, আমি ফ্লানেল জোগাড় করি। আপনি শুনছেন গপ্প আর যুক্তিতক্ক, যেখানে গল্প শুনে চলে যাওয়া যায় কল্পনার জগতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর কমেন্ট করে জানান আপনার ভাবনা। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন শ্রুতি নাটক বানানোর পেছনে। সাহিত্য ভ্রমণ চলুক, পাশে থাকুন, শুনতে থাকুন। আমি ইতস্তত করছি দেখে বড়দি অনুচ্চ চিলকারের একটা নমুনার দ্বারা জানিয়ে দিলেন, স্টোভ না ধরালেই তিনি অকৃত্রিম আর্তনাদে জ্যাঠামশাইয়ের নিদ্রাভঙ্গ ঘটাবেন। আমি ভারী সমস্যার মধ্যে পড়লাম। যদি বা খোকা বাঁচতে, বড়দির চিকিৎসার ঠেলায় সকাল পর্যন্ত, মানে ডাক্তার আসা পর্যন্ত টেকে কিনা সন্দেহ। অথচ বড়দির চিকিৎসায় সহায়তা না করলে আরেক বিপদ। ওদিকে খোকার মৃত্যু, এদিকে আমার অপঘাত। আমি স্টোভ ধরাতে স্বীকৃত হলাম। পুলটিসের হাত থেকে খোকার পরিত্রাণের একটা ফন্দি মাথায় এলো। স্টোভ ধরাতে গিয়ে বলে উঠলাম, এই যে ধরছে না তো, যা ময়লা জমেছে বানারে, পোকাটা দাও তো বর্দি। ঘেউৎকারে গলা ফাটিয়ে নিরাপদ বেষ্টনীর মধ্যে শিকা রাখো। শিকের রেলিং ডিঙিয়ে কি তার কায়দায় দরজা খুলে ভেজিয়ে ভেতরে ঢোকার কৌশল তোর জানা নেই। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতান্তই জিহ্বা স্খলন এবং লেজ নাড়া ছাড়া আর উপায় কি? পার্কের ওধারে একটা গ্যাসের বাতি খারাপ হয়ে দপদপ করছিল, প্রায় নিভ্ভার মুখেই আর কি। বাতির অবস্থা দেখে দাদুর অবস্থাও মনে পড়ে। তার জীবনের প্রদীপও হয়তো ওই বাতির মতো। ব্যতিব্যস্ত হয়ে ওঠে টুসি। সর্বনাশ! পোকার সে যে জ্যাঠামশাইয়ের ঘরে। তাহলে কি হবে? যাও, তুমি নিয়ে এসো গে, নইলে তো স্টোভ ধরবে না। বাপ রে বাপ, জ্যাঠামশাইয়ের ঘরে আমি যাব না, তার চেয়ে আমি চেঁচাবো। না না, তোমার চেঁচাতে হবে না, আমিই যাচ্ছি। ওই সঙ্গে তাক থেকে থার্মোমিটারও এনে জ্বর দেখতে হবে। খোকার গায়ে হাত দিয়ে দেখলাম বেশ গরম। পোকার আনি আর না আনি থার্মোমিটার দেখা দরকার। নিঃশব্দ পদসঞ্চারে জ্যাঠামশায়ের কক্ষে ঢুকলাম। দরজা খোলাই ছিল। অন্ধকার ঘরের মধ্যে জীবন্ত একমাত্র নাসিকা কাজে ব্যাঘাত না ঘটিয়ে যদি থার্মোমিটার বাগিয়ে আনতে পারি, তাহলে আজ রাত্রের ফাঁড়া কাটল। কাছাকাছি এক বিড়াল শুয়েছিল। অন্ধকারে তো দেখা যায় না, পড়বি তো পর, তার ঘাড়েই দিয়েছি এক পাড়া। সঙ্গে সঙ্গে হতভাগা চেঁচিয়ে উঠেছে ম্যাও। শুনেছি বিড়ালের দৃষ্টি অন্ধকারেই ভালো খেলে। ওরই আগে আমাকে দেখা উচিত ছিল। আমার পথ থেকে অনায়াসে সরে যেতে পারত। নিজে দোষ করে নিজেই আবার তার প্রতিবাদ। আমার এমন রাগ হলো বিড়ালটার উপর, দিলাম ওকে কোষে এক শুট, মোহামেডান স্পোর্টিং এর সামাদের মতো। আমার শুটটা গিয়ে লাগলো চেয়ারে। সেখানেই সে সেটা দাঁড়িয়েছিল জানতাম না। বাজি বিড়ালটা এবার ঠিক নিজেকে সরিয়ে নিয়েছে। শুটের প্রতিক্রিয়া থেকে কোনো রকমে আমি টাল সামনে নিলাম, কিন্তু চেয়ারটা চিৎপাত হলো। এইসব গোলমালে নাসিকা গর্জন গেল থেমে। কিন্তু আমার হৃদকম্প আরম্ভ হলো সেই সঙ্গে। ভাবলাম,
না না, হামাগুড়ি দিয়ে 4 পায়ের মতো চলি, তাতে ধাক্কাধুক্কি লাগবার ভয় কম, সাবধানেও চলা যাবে। জ্যাঠামশাই নিদ্রা এবং নাসিকা গর্জনের হানি না ঘটিয়ে নিঃশব্দে থার্মোমিটারটা নিয়ে বেরিয়ে যেতে পারবো। একটু পরেই আবার নাক ডাকতে লাগলো। আমিও নিশ্চিন্ত হয়ে হামাগুড়ি প্র্যাকটিস শুরু করলাম। প্রথমেই একটা বস্তুর সংঘর্ষে দারুণভাবে মাথা ঠুকে গেল। হাত দিয়ে অনুভব করলাম ওটা চেয়ার। সব জিনিসেরই দুটো দিক আছে, সুবিধার দিক এবং অসুবিধার দিক। অন্ধকার হামাগুড়ি অভিযানে পা সামলানো যায় বটে, কিন্তু মাথা বাঁচানো দেয়। যাক, গোল টেবিলটা এতক্ষণে পেয়েছি। এবার হয়েছে, ঘরের মধ্যিখানে পৌঁছে গেছি। এখন থেকে সোজা উত্তরে গেলেই সেই তাক যেখানে থার্মোমিটার আছে, না তাকালেও পাবো। অনেকটা তো ঘুড়ি দেওয়া হলো, কিন্তু তাক কই? ভালো করে তাক করতে গিয়ে টেবিলটাকে পুনরাবিষ্কার করলাম এবার মাথা দিয়ে, এবং রীতিমতো ভড়কে গেলাম। এ কি, এখনো আমি ঘরের মধ্যিখানেই ঘুরছি? আহত মাথায় হাত বুলোতে বুলোতে ভাবতে লাগলাম, কি যে করা যায়। নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম। এই তো টেবিল, এই একটা চেয়ার। এটা এটা জ্যাঠামশাই পিকদানি। ছি, যাগে, হাতে সাবান দিলেই হবে। এই তো দেয়াল, এই আরেকখানা চেয়ার, এই গেল গে সোফা। এ কি, ঘরে তো একটা সোফা ছিল বলেই জানতাম না। এবার হতভম্ব হতে হলো আমাকে। যে ঘরে দিনে 10 বার আসছি যাচ্ছি, তাতে এত লুকোনো সম্পত্তি ছিল জানতাম না তো। আর একটু এগিয়ে দেখতে হলো আরো কি অজ্ঞাত ঐশ্বর্য উদ্ধার। এই যে দেখছি আরেকখানা চেয়ার। ঘরে আজ এত চেয়ারের আমদানি হলো কোত্থেকে? এই যে ফের আরেকটা পিকদানি। ছি, এই হাতটা তো সাবান লাগাতে হলো আবার। না, এবার এগুলো সত্যি ভয় করছিল। ঘরে আজ যেরকম পিকদানির আমদানি, তাতে আর বেশি পরিভ্রমণ নিরাপদ নয়। দরজাটা কোন দিকে? এবার বেরোতে পারলে বাঁচিস, আর থার্মোমিটারে কাজ নেই বাবা। উঠতে গিয়ে মাথায় লেগে গেল। কোনখানে এলাম? টেবিলের তলায় নাকি? টেবিলটা তো ছোট এবং গোল বলেই তো জানতাম। এই যে, যেখানে যত ঘুরে ফিরে উঠতে যাই মাথায় লাগে। ঘরের ছাদ নোটিশ না দিয়ে হঠাৎ এত নিচে নেমে আসবে বলে তো মনে হয় না। তবে আমার দণ্ডায়মান হবার বাধা এই দীর্ঘপ্রস্থ বস্তুটা কি? এটাকে নিয়ে ঠেলে উঠবো, যাই থাকে কপালে। আপনি শুনছেন গপ্প আর যুক্তিতক্ক, যেখানে গল্প শুনে চলে যাওয়া যায় কল্পনার জগতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর কমেন্ট করে জানান আপনার ভাবনা। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন শ্রুতি নাটক বানানোর পেছনে। সাহিত্য ভ্রমণ চলুক, পাশে থাকুন, শুনতে থাকুন। যেই চেষ্টা করা, অমনি সহসা জ্যাঠামশাইয়ের নাসিকা ধ্বনি স্থগিত। পরক্ষণেই তিনি চেঁচিয়ে উঠলেন, চোর চোর, ডাকাত, খুনে, ভূমিকম্প, ভূমিকম্প, খুন করলো। ও বাবা, আমি জ্যাঠামশাইয়ের তক্তপোষের তলায়? কি সর্বনাশ! তাকে শুদ্ধ নিয়ে উঠবার চেষ্টা করছিলাম। এখন তাকে অভয় দেয়া দরকার, বোঝানো দরকার চোর নয়, ডাকাত নয়, ভূমিকম্প নয়, অন্য কিছু, নগণ্য কিছু। মিহিসুরে ডাকলাম, জ্যাঠামশাই যে খুব ভরসা পেয়েছেন এমন বোধ হলো না। এবার গলা ফুলিয়ে ডাকতে হলো। বড়দি হারিকেন হাতে ঢুকলেন। জ্যাঠামশাই ভীতিবিহ্বল কণ্ঠে বললেন, দেখ তো সুশি, আমার তক্তপোষার তলায় কি? বড়দি আমাকে পর্যবেক্ষণ করে আশ্বাস দিলেন, ও কিছু না জ্যাঠামশাই, একটা ইঁদুর, আপনি ঘুমান। ইঁদুর আমার চৌকি ঠেলে তুলবে? ইঁদুরের এত জোর, এ কি হতে পারে? ধাড়ি ইঁদুর যে। ধাড়ি ইঁদুর? একটু আগে বেড়ালের ডাক শুনলাম যেন। বেড়াল ইঁদুর একসঙ্গে, ওরা যে খাদ্য খাদক বলেই আমার জানা ছিল। যাকগে, আলোটা নিয়ে যা আমার সামনে থেকে।
একটু ঘুম পাচ্ছে। সঙ্গে সঙ্গে আবার জ্যাঠামশায়ের নাসিকাবাদ্য বেজল। বড়দির আড়াল দিয়ে আমিও বিপদসংকুল কক্ষ থেকে নিষ্কৃতি লাভ করলাম। বাইরে এসে হাঁফ ছেড়ে দেখি ভোর হতে আর বাকি নেই। সুদূর আকাশে মুক্তাভা দেখা দিয়েছে। রাত 2টো থেকে ভোর 5টা। ওই ঘরে আমি কেবল ঘুরেছি, পায়ে মিটার বাঁধা ছিল। জানা যেত কত মাইল মোট ঘুরলাম। 3 ঘন্টায় 30 মাইল তো বটেই। তুমি তো থার্মোমিটার আনতে বছর কাটিয়ে দিলে, এদিকে দেখো এসে খোকা কেমন করছে। দেখেই বুঝলাম আর না দেখলেও চলে, খোকার শেষ মুহূর্ত সন্নিকট। যে সময়ে আমি এন্ডিওরেন্স হামাগুড়ির রেকর্ড সৃষ্টি করছিলাম, আমার ভাগ্নের অদৃষ্টে সেই সময় অন্যবিধ এনজিওরেন্স পরীক্ষা চলছিল। দেখলাম বড়দি নিজেই কোন রকমে স্ট্রোক ধরিয়ে দিয়েছেন ইতোমধ্যে। দুবার খোকার বুকে পুলটিস দেওয়া হয়ে গেছে। ওষুধের দিকে তাকিয়ে দেখি গোটা বোতলটা ফাঁক। ওষুধের কি হলো জিজ্ঞাসা করতেই বড়দি জানালেন, 10 মিনিট অন্তর 1 চামচ করে খাওয়ানো হয়েছে, তবু তো কই কোনো উপকার দেখা যাচ্ছে না। উপকার দেখা যেত যদি খোকার বদলে তুমি খেতে। হাত টিপে দেখলাম, কিন্তু খোকার নাড়ি পেলাম না। খোকার আর অপরাধী যে 1 বোতল হুপিং কাফ এনকিওর ওকে উদরস্থ করতে হয়েছে, তাতে কি আরো নাড়ি ভুড়ি হজম হতে বাকি আছে? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলাম। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমাদের খোকা মারা যাচ্ছে। পায়জামা পরনেই ডাক্তার ছুটে এলেন। পরীক্ষা করে বললেন, না, মারা যাচ্ছে না। তাছাড়া এর হুপিং কাশি হয়নি। দেখি বলে খোকার গলার কাছে সুড়সুড়ি দিতেই খোকা বেদম কাশতে শুরু করল এবং কাশির ধমকে বেরিয়ে এলো সূক্ষ্মতম একটা জিনিস। হাতে নিয়ে ভালো করে দেখে ডাক্তার বললেন, এ তো পাইন কাঠের টুকরো দেখছি। খোকা বোধহয় পাইন কাঠের কিছু চিবোচ্ছিল, তার ভগ্নাংশ ভেঙে গলায় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। হুপিং কাশি নয়, তাহলে এটা কি কাশি? বড়দির ক্ষোভের কারণ ছিল সমস্ত রাত ধরে একসঙ্গে হুপিং কাফ, নিউমোনিয়া ও সর্দি গরমির চিকিৎসার পর সেই প্রাণান্ত পরিশ্রম ব্যর্থ হয়েছে জানলে কার না দুঃখ। এই রকমের কাষ্ঠ হাসি আছে জানো তো বড়দি, এটা হচ্ছে তারই ভাইরা ভাই, কাষ্ঠ খাসি।